যে গত কয়েক মাস ধরে, বিশেষত গত আগস্ট মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে আইএসআই রীতিমতো ঘাঁটি গেড়েছে, সেই কারণে কি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা কোচবিহার চিকেন স্নেক সংলগ্ন জায়গাগুলো? আমরা এই বিষয়ে আলোচনা করব। আইএসআই ঘাঁটি বলে কি বেঁচে যেতে পারে মালদা, মুর্শিদাবাদ? তাহলে কেন আগামী 24 ঘন্টায় যে কিছু একটা হতে চলেছে সেই জায়গাতে মালদা, মুর্শিদাবাদের নাম রয়েছে? এই সমস্ত উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আরো দুটো গুরুত্বপূর্ণ জায়গা এখনো আমাদের আলোচনা করা বাকি রয়েছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা হচ্ছে মালদা। শুধুমাত্র সীমান্তবর্তী বলবো না, এই জায়গাগুলোতে কিন্তু একটা জনসংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু যদি শুধু মুর্শিদাবাদ বা শুধু মালদা বলি, যেমন আমরা দিনাজপুর নিয়ে আলোচনা করছিলাম, চিকেন স্নেক নিয়ে যখন আলোচনা করছিলাম, অনেকগুলো জায়গাকে পয়েন্ট আউট করা হয়েছিল, কিন্তু মুর্শিদাবাদ, মালদা এরকম করে আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না, পুরো জেলাটার দিকে নজর দেওয়া হয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ? মুর্শিদাবাদ, মালদা আজকের দিনে আমার পশ্চিমবাংলা বাসী হয়ে একটু তো লজ্জা লাগে বলতে নিজের দুটো জেলা, কিন্তু দিস আর হটবেড অফ some activities, I mean terrorist activities, some activity which is anti-national in point. এটা এমন কিছু কয়েকটা কাজ হচ্ছে এই দুটো জায়গায়, মালদা, কালিয়াচক, ব্লক 1, ব্লক 2, মুর্শিদাবাদের এই বিভিন্ন জায়গায়। কিছুদিন আগেই আমরা প্রত্যেকে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় দেখেছি যে মুর্শিদাবাদে কিভাবে কি ঘটনা ঘটেছে। তো এই সবের ঘটনার পেছনে যদি ডটটা মেলান, কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ কোথার থেকে করছে? আইবির পাশে বাংলাদেশ থেকে করছে। সেটা ঢাকা হতে পারে, সেটা সিলেট হতে পারে, সেটা কুমিল্লা হতে পারে, বাট কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে। সেই জায়গা থেকে আমাদের ভাবতে হবে, এই দুটো যেটা আপনি বিশেষ জায়গা বললেন, এইখানে কিন্তু স্লিপার সেলস আছে। স্লিপার সেল কি? যারা ভারতীয় নাগরিক কিন্তু ওদের সাপোর্ট দিচ্ছে, ওদের থাকতে জায়গা দিচ্ছে। এই জঙ্গি সংগঠনের লোক যারা আসছে কম সংখ্যায়, 4 জন 5 জন, আপনারা সাধারণভাবে বুঝতে পারবেন না, কারণ তাদের খাবার দাবার কি পড়ছে, তাদের ভাষা। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাত্র 30 কিলোমিটার সেই বর্ডার। কর্নেল চৌধুরী, একটা প্রশ্ন এইখানে করব। আপনি স্লিপার সেল বললেন, যে আমরা কাশ্মীরের পেহেলগামে সেখানে যে ধরনের অ্যাটাক আমরা দেখলাম, যে ধর্ম বেছে বেছে ইসলামী জেহাদির যে ঘটনাটা ঘটেছে মালদা, মুর্শিদাবাদে, সেখানে কিন্তু এই একটা আশঙ্কা বারবার কাজ করছে এবং গোয়েন্দার রিপোর্টেও কিন্তু সেটা উঠে এসেছিল। আপনার সঙ্গেও আলোচনা হচ্ছিল যে একটা সিগন্যাল হ্যাম রেডিওর মাধ্যমে যেটা ধরা পড়েছিল, মালদা এবং মুর্শিদাবাদ কিন্তু সেই জায়গায় পয়েন্ট আউট হয়েছিল। একদম আপনি হ্যাভ কারেক্টলি ব্রট আউট। ওই জন্যই আমাদের একটু সতর্ক থাকতে হবে। দেখুন, নাশকতা যে করবে সেটা তো সাধারণ নাগরিক ধরতে পারবে না, এটা ধরার দায়িত্ব যাদের আছে এই রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন এজেন্সি, তাদের অ্যাক্টিভ হতে হবে। তারা অ্যাক্টিভ ছিল না বলে আজকে আমরা দেখেছি পেহেলগাঁওয়ে 26 জনের বেশি ভারতীয় নাগরিককে কিরকম ভাবে কোল্ড ব্লাডেড মার্ডার সাপোর্টেড এন্ড পারফোরেটেড ফ্রম পাকিস্তান। সেইখানে নাগরিকদের যে মক ড্রিল করতে হবে সেটা একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনি যেটা বলেন নিশ্চিতভাবে এই দুটো জায়গা উই হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল। কারণ আইএসআই প্রধান লক্ষ্য হচ্ছে, এখন প্রধান লক্ষ্য যেহেতু ওইদিকে অ্যালার্ট, পশ্চিম এবং উত্তর অ্যালার্ট, এই পুরো নজর ঘোরাবার জন্য এমন একটা কিছু নাশকতার ছক এই পূর্ব দিকে করবে, সেটা মালদা, মুর্শিদাবাদ একটা লঞ্চ প্যাড হতে পারে, প্ল্যাটফর্ম। ওইখান থেকে শুরু করে এসে ধরুন কলকাতায় করলো, অথবা মুকুটমণিপুরে করলো, অথবা ধরুন কিছু যদি হয়ে, তখন কিন্তু আমরা আবার একে অপরকে ব্লেম করব। রাজ্য ব্লেম দেবে কেন্দ্রকে, অর্থাৎ এই জায়গাগুলো, কর্নেল চৌধুরী আপনি জায়গাগুলোর গুরুত্ব সম্পর্কে বোঝালেন। যে জিনিসটা আপনি বলছিলেন তখন আপনাকে বিরত করেছিলাম যে যদি কিছু একটা ঘটে তখন কিভাবে সতর্ক থাকতে হবে, বা যদি মক ড্রিল করা হয় আগামী 24 ঘন্টার মধ্যে, একটা প্রস্তুতি তো নিয়েই রাখা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখবো? দেখুন, নির্দেশিকা দেওয়াটা খুব সোজা, কেন্দ্র একটা নির্দেশ দিয়ে দিয়েছে, কিন্তু আপনি বলুন আপনার জীবনকালে এখন অবধি আপনি কবার এই মক ড্রিল করেছেন? করেননি। এবং আমরা আর্মিতে ছিলাম বলে প্রাক্তন, আমরা বিভিন্ন সময় এই ড্রিল করতে হয়েছে, কিন্তু সাধারণ নাগরিক তখন কিভাবে এই ড্রিলটা হতো যদি সংক্ষেপে বলেন? যে কোনো পাশ্চাত্য দেশে এইটা বারবার ট্রেনিং দেওয়া হয়,
অন্তত বছরে দুবার। একটা ডেট দিয়ে দিল 7 তারিখ, একটা মক ড্রিল করবে, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট করবে। সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে কত লোক আছে? পশ্চিম বাংলায় 10 কোটি মানুষ থাকে, সবাই সিভিল ডিফেন্স এই ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, আমাদের নিশ্চিতভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট পশ্চিমবাংলা সরকারের আছে, কিন্তু ইট ইজ নট অ্যান অ্যাক্টিভ ডিপার্টমেন্ট। যদি এটা অ্যাক্টিভ ডিপার্টমেন্ট হতো তাহলে তো আপনাদের করা তো, সেটা আজ পর্যন্ত আমরা দেখিনি। এবং নাগরিকদের যদি ধরুন একটা অ্যালার্ট হয়, রাত্রিরে বলে আলো নেভাতে হবে, তার একটা সাইরেন বাজালো, এখন কেউ কিছু জানাই না, সে লম্বা সাইরেন হবে না শর্ট 3টে সাইরেন হবে, কিভাবে সিগন্যাল দিলে একটা এলাকার মানুষ, ধরুন আপনি যেখানে আছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম অথবা এই কমপ্লিট লর্ড সিনা রোডে একটা কিছু হতে পারে, তো কি সিগন্যালে আপনি সঙ্গে সঙ্গে সব লাইট নিভিয়ে 12 তলা অথবা 6 তলার থেকে নিচে চলে আসবে নিজেকে বাঁচাবার জন্য। আচ্ছা, এই যে আপনি সাইরেন গুলো বলছেন যে 3টে সাইরেন বাজে, একটা লং সাইরেন বাজে, কলকাতায় কি আদৌ এই সাইরেনের সিস্টেম গুলো আছে? কিছু কিছু মিলে সাইরেন ছিল, সেগুলো অবশ্য এখনো নজরে আসে মাঝে মধ্যে, কিন্তু যুদ্ধের এই সাইরেন কি আছে কলকাতায় আদৌ? দেখুন, আশেপাশে তো আমি জানি না কোনো, এই যেখানে নাগরিক বসতি আছে এখানেও নিশ্চিতভাবে নেই। তবে আমি যেটা স্ট্র্যাটেজিক অ্যাসেটের কথা বললাম, ধরুন এয়ারপোর্ট অথবা হাওড়া ব্রিজ অথবা ফারাক্কা বারাজ অথবা এই সেল অথবা ডিএসপি দুর্গাপুর স্টিল প্লান্ট অথবা তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলোতে সাইরেন আছে, নিজস্ব ভাবে আছে, এরা মক ড্রিল করে, সিআইএসএ মক ড্রিল করে, সিআরপিএফ করে। কিন্তু আমি 10 কোটি বাঙালির কথা বলছি, 10 কোটি বাংলার নাগরিকের কথা বলছি, তাদের এর মধ্যে দিয়ে কোনোদিন নিয়ে যাওয়া এই ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টটা ঘুমোয় অন্তত পশ্চিম বাংলায়। এদের যে ডিফারেন্ট মক ড্রিল, এই সেই মক ড্রিলের মধ্যে যদি আমি সাধারণ বার্ধক্য মানুষের, তাদের অনেক বয়স, ছোট আছে, ওরা কি করবে? 12 তলার থেকে যখন সাডেনলি লাইট অফ করে দিল, এই যে ক্র্যাশ ব্ল্যাকআউট বলে, ক্র্যাশ ব্ল্যাকআউট তুম করে বন্ধ করে দিল, লিফট বন্ধ, 12 তলা থেকে নামবে কিরম করে? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? কিভাবে এসকেপ রুট আছে, কিভাবে এসকেপ প্ল্যান আছে, এই সমস্ত যদি সাধারণ নাগরিকরা না জানে তাহলে বিপদে পড়বে। যদি এই জায়গাটাতে একটা প্রশ্নে আসি কর্নেল চৌধুরী, এই যে মালদা মুর্শিদাবাদের কথা আমরা আলোচনা করছি না, যে একটা বিপদের আশঙ্কা রয়েছে, তো শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ যদি আক্রান্ত হয় আমরা কলকাতার মানুষ বেঁচে যাব এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ গোটা রাজ্যটাই কিন্তু এই মুহূর্তে একেবারে বাংলাদেশের পার্শ্ববর্তী। এই যে আমরা দেখি যে রোজা শুরু হওয়ার আগে 4টের সময় মন্দিরে একটা সাইরেন বাজে, মসজিদে, মাফ করবেন, মসজিদে সাইরেন বাজে, তো তিনি যে ইমামদেরকে এই যে ভাতা দেওয়া ব্যবস্থা রয়েছে না, আমরা দেখি যে যখন রোজা চলে 1 মাস ধরে, তখন তিনি যান, তো ইমামদেরকে ভাতা দেন, তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান, তাহলে মসজিদগুলোকে কি ইউজ করা যেতে পারে? কারণ এটা তো সবার সুরক্ষার প্রশ্ন, আপনি আমি আমরা সবাই, এটা সুরক্ষার বিষয়। আমরা বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গে মসজিদগুলো পেয়ে যাব, যখন নিরাপত্তার বিষয় তখন তো সবাইকে একসঙ্গে থাকতে হবে, তখন তো আর কে হিন্দু কে মুসলিম এটা তো ভাবার কোনো কারণ নেই।